মোটামুটিভাবে 1994 সালে বামফ্রন্ট সরকারের তত্ত্বাবধানে এই গ্রামের পূর্ব দিকের মাঠের জল নিকাশি ব্যবস্থাকে সঠিক করার এক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আই এম ইয়োর খাব্বু। সো লেটস স্টার্ট গো। তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদেরই গ্রামের এক বিশেষ ঐতিহ্যবাহী এবং পুরানা ইতিহাস বিষয়ক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয় নিয়ে আজকের ব্লগিংটা শ্যুট করা। তো চলো তোমরা আমার সাথে থাকো শেষ থেকে শুরু পর্যন্ত। যতটুকু সম্ভব হয় আমি আমার গ্রাম সম্পর্কে অজানা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব। গ্রাম তথা আমাদের গ্রামের যে পুকুর, সেই পুকুরগুলো সম্পর্কে আমি আপনাদের কাছে এক অজানা তথ্য তুলে ধরার চেষ্টা চালাবো। রায়গঞ্জ ব্লকের অন্তর্ভুক্ত 7 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মনোরম যে শান্তি সমৃদ্ধপূর্ণ যে গ্রাম, তারই একটা নিদারুণ রয়েছে আমাদের এই গ্রাম ধোয়াবিশুয়া। ধোয়াবিশুয়া গ্রামটির অর্থ কী, এই নিয়ে কোনো সঠিক তথ্য আমরা পাই না। কারণ এই যে নামগুলো, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পুকুরের নাম, বিভিন্ন খালবিলের নাম, এই নামগুলো রাখা হয়ে থাকতো কিভাবে? তখনকার সময়ে কোনো প্রসিদ্ধ ব্যক্তি, কোনো নামী ব্যক্তি, কোনো খ্যাতিমান সম্পন্ন ব্যক্তি তাদের নাম অনুসারে এই জায়গাগুলোর নাম রাখত। তো ধোঁয়া শব্দের অর্থ বিশেষ করে বোঝায় বিশুদ্ধ তথা পরিষ্কার, কিন্তু বিশুয়া শব্দের অর্থ কি সেটা আমার জানা নেই। আপনারা জানলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো হ্যালো গাইস, আমি সর্বপ্রথম এসে পৌঁছে গেছি আমাদের গ্রামের যে সবচেয়ে জনপ্রিয় এবং লোকমুখে পরিচিত যে পুকুরটি হাজরা দিঘি, সেই হাজরা দিঘি পুকুর পাড়ে আমি এখন দাঁড়িয়ে আছি। তো এই যে এইদিকে দেখা যাচ্ছে, ক্যামেরাম্যান একটু ক্যামেরা এদিকে করুন, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হাজরা দিঘি। এখন আপনারা হাজরা দিঘি আমি বলতেছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো দিঘিটা সবুজে পরিপূর্ণ হয়ে আছে। তাই আপনারা হয়তো বলতে পারবেন যে পুকুরের মধ্যে তো জলই দেখা যাচ্ছে না, এটাকে তো বিল বলা চলে। আসলে এটা বিল না, এটা একটা অনেক পরিচিত, অনেক খ্যাতি নাম সম্পন্ন পুকুর হাজরা দিঘি। এই হাজরা দিঘি পুকুরের যে নাম হাজরা দিঘি, মানে লোক মুখে কিংবা স্থানীয় বয়োজ্যেষ্ঠ লোকেদের কাছ থেকে আমি যতটুকু জানতে সম্ভব হয়েছি যে বহুকাল আগে হাজরা নামে একজন প্রসিদ্ধমান মহিলা ছিল। সেই প্রসিদ্ধমান মহিলার নাম অনুসারে এই হাজরা দিঘি নামকরণ করা হয়েছিল। তো হাজরা দিঘির বিশেষত্ব হচ্ছে এই দিঘিটা কবে খনন করা হয়েছে সেটা সম্পর্কে কারো কাছ থেকে সঠিক তথ্য নিতে সক্ষম হতে পারিনি। কারণ সবাই বলতেছে এই দিঘিটা সবাই তাদের বহু পুরনো সময় থেকেই দেখে আসতেছে। অতএব দিঘিটা অ্যাকচুয়ালি কবে খনন করা হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য আমরা নিতে পারিনি। তো এই হাজরা দিঘি যে ছিল, এই হাজরা দিঘি বিশেষ করে খনন করা হয়েছিল জমিদার আমলে কিংবা প্রসিদ্ধ কোনো ব্যক্তি, কোনো নামি দামি ব্যক্তিরা আগে কি করত, তারা প্রাচীনকাল থেকে যে একটা অভ্যাস ছিল মানুষের, যে যারা প্রসিদ্ধমান নামী খ্যাতি যশ সম্পন্ন ব্যক্তিরা ছিল তারা তাদের নিজস্ব এলাকার মধ্যে পুকুর খনন করত। যেহেতু আগেকার সময়ে পানীয় জলের অনেক ঘাটতি ছিল এবং মানুষ পানীয় জল, পুকুরের জলকেই পানীয় জল হিসাবে এবং কাপড়, বাসনপত্র, গবাদি পশু স্নান করার সমস্ত কিছু কাজে তারা কি করত, পুকুরকে ব্যবহার করে থাকতো। তো এই পুকুরটা সেই উদ্দেশ্যেই ব্যবহৃত করা হয়েছিল এবং খনন করা হয়। এই পুকুরটা বিশেষ করে এখানে সামাজিক মিলন কেন্দ্রস্থল হিসাবে গড়ে উঠেছিল। তো এই হাজরা দিঘিতে রয়েছে, হাজরা দিঘির মোটামুটি আয়তন 10 থেকে 12 বিঘা। এই হাজরা দিঘিতে হচ্ছে কিছু মোটামুটি 20 থেকে 25 বছর কিংবা তারও অধিক সময় হবে আমি আমার দাদু কিংবা আরও পাড়ার বয়োজ্যেষ্ঠ লোকেদের কাছ থেকে যেটা শুনতে সক্ষম হলাম, এই হাজরা দিঘির জলের ওপরে জঙ্গল হয়ে 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 একসময় সেটা একদম ভাসমান স্থলভাগে পরিণত হয়েছিল। আবার মানুষের জনবসতি বৃদ্ধি হওয়ার সাথে সাথে সেই ভাসমান স্থলভূমির ওপর মানুষের যে ব্যবহার্যের কারণে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে মোটামুটি 20 থেকে 25 বছর এটা আবার পরিষ্কার পুকুরে পরিণত হয়েছিল। তাতে এখানে মাছ চাষ এবং স্নান খুবই ভালো সম্পন্ন হতো। এবার তারপরে হচ্ছে গ্রামের বিভিন্ন মানুষজন মিলে এটাকে আবার মাছ চাষের জন্য ব্যবহার করতে থাকে। কিন্তু মোটামুটি 5 থেকে 6 বছর হয়েছে এখন এই হাজরা দিঘি আমাদের গ্রামের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের, বোঝাপড়ার অভাবের কারণে এটা আবার পরিত্যক্ত পুকুরে পরিণত হয়েছে। তো আপনারা এখন আমি যেখানটায় আছি দেখতে পাচ্ছেন আমার চারিদিকে, আমার সামনে, আমার পেছনে চারিদিকে পুকুর আর পুকুর। এখানে মাছ চাষ করা হয়।
চারিদিকে পুকুর আর পুকুর। এই পুকুরগুলোর খুব একটা বেশি বয়স হয়নি, মোটামুটিভাবে এই পুকুরগুলো খনন করার বয়স হতে পারে কোনোটার 5 বছর, কোনোটা 6 বছর, কোনোটা কিংবা 10 বছর, এরকমভাবে কম বেশি সময় হয়েছে এই পুকুরগুলো নতুন খনন করা হয়েছে। আর এই পুকুরগুলো কেন খনন করা হয়েছে তারও পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। তো আপনারা সাথে থাকুন, আমি পরে সেই কারণটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আমাদের গ্রামে প্রথম পুকুর কারা খনন করেছিল, কবে খনন করেছিল, আমরা আপনাদেরকে এক্ষুনি নিয়ে যাব সেইখানটায় যে পুকুরগুলো আমাদের গ্রামে সর্বপ্রথম খনন করা হয়েছিল। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মোটামুটি কাঁচা খপড়া বলা হয় এটাকে আমাদের গ্রাম্য ভাষায়, এখানটায় আমি উপস্থিত হয়েছি। এটা হচ্ছে পুকুর পাড়ের মধ্যে রয়েছে। এইটা হচ্ছে দিনের বেলায় যারা মাছ চাষ করতে আসে রৌদ্রুতে হাঁপায় গেলে এখানটায় বসে রেস্ট করে। আর আমরাও এখন ভিডিও করতে করতে ক্লান্ত, তার জন্য আমরাও এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। একদম মনোরম ঠান্ডা শীতল বাতাস রয়েছে। আর এই খপড়াটা হচ্ছে রাত্রেবেলায় অনেকে এখানটায় থাকে, যাদের পুকুর রয়েছে, পুকুরের মালিকরা, মানে বিভিন্ন দুষ্কৃতী লোকও থাকে যারা এসে মাছ উত্তোলন করে নিয়ে চলে যায় রাত্রেবেলায়। তাদের হাত থেকে মাছগুলিকে রক্ষা করার জন্য বিশেষ করে এই ধরনের ছোট ছোট খপড়া বা অস্থায়ী যে থাকার জায়গা সেগুলো নির্মাণ করা হয়ে থাকে। আজকে আরেকটা আশ্চর্যজনক জিনিস দেখাবো। আশ্চর্য জিনিস বলতে সেটা না, কারণ আমাদের পরিচিত এই জিনিসটা ছিল মোটামুটি আমার জন্ম 2001 সালে। তো জন্মের প্রায় 3-4 বছর অবধি এই জিনিসটা ছিল লন্ঠন, যাকে বলা হয় গ্রাম বাংলার একেবারে পরিচিত জিনিস। তো সময়ের সাথে সাথে, আধুনিকরণের সাথে সাথে এই সমস্ত গ্রামের ঐতিহ্যবাহী জিনিসগুলি হারিয়ে গেছে। তো আজকে আমি যখন পুকুর বিষয় সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য দেওয়ার জন্য এসেছি, তো এইখানটায় একটা আমরা লন্ঠন দেখতে পেলাম। তো ভাবলাম আপনাদেরকে সেই লন্ঠনটা দেখাই, আপনাদের সবার পরিচিত। এখন শরতের ঋতু চলতেছে, শরৎ ঋতু। তো শরতের ঋতুর যে একটা প্রধান বৈশিষ্ট্য, পুকুরের জলের মধ্যে শাপলা ফুল ফুটে ওঠা, পদ্ম ফুল ফুটে ওঠা, তারই মধ্যে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য কদম গাছে কদম ফুল ফুটে ওঠা। তো কদম গাছে পুরো পুকুর পাড়ে যত দেখা যাচ্ছে এই পুকুর পাড়টার চারিদিকে একেবারে কদম গাছে পরিপূর্ণ। প্রত্যেকটা কদম গাছে কদম ফুল এসেছে। আর এই কদম ফুল আমাদের তো বেশি উপকার করে কিনা আমি জানি না, তবে কদম গাছের যে কদম ফল হয়, কদম গাছের কদম ফলটা পাখিদের জন্য অনেক উপকারী। যখন পাখিদের খাদ্যের অভাব থাকে, ঘাটতি থাকে, অন্যান্য গাছের ফল ফুরিয়ে যায়, তখন পাখিরা কদম গাছের ফল খেয়ে তাদের খাদ্য নিবারণ করে। তো প্রিয় দর্শক, আমি এতক্ষণ ধরে আপনাদের বললাম যে আমাদের গ্রামে সর্বপ্রথম কোন পুকুরগুলো থেকে অর্থ উপার্জন করার উদ্দেশ্যে মৎস্য চাষ শুরু করা হয়েছিল তথা পুকুর খনন করা হয়েছিল। আমার পেছনে যে দেখা যাচ্ছে যে পুকুরগুলো বিশাল ঝাঁ চকচকে জল, এই পুকুরগুলো সর্বপ্রথম আমাদের গ্রামে খনন করা হয়। মোটামুটিভাবে 1980 সালের পরবর্তীতে ধাপে ধাপে মানুষের দ্বারাই কোদাল দিয়ে এই পুকুরগুলোকে খনন করা হয়েছিল। বর্তমানে তো জেসিবি কিংবা ট্রাক্টর দিয়ে পুকুর খনন করা হয়, কিন্তু এগুলো কোদাল দিয়ে খনন করা হয়েছিল। এই পুকুরগুলো 1987 সালে যে বন্যা হয়েছিল, 1987 সালে বন্যাতে এই পুকুরগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। আমাদের গ্রামে যত পুকুর আছে, পুকুরগুলোতে প্রত্যেক দিন মাছ তোলা হয়। আজকে এর পুকুরে, কালকে ওর পুকুরে, কারো না কারো পুকুরে প্রত্যেক দিন মাছ তোলা হয়। আর এই পুকুরগুলোতে আমার জানা মতে এরা যে মাছ তোলে, মোটামুটি শুক্রবার করে এরা মাছ তোলে। আপনাদের কাছে আমি আজকে একটা বিষয় তুলে ধরতে পারলাম না, কারণ আমি যে আজকে ভিডিও রেকর্ড করতে এসেছি, আজকে কোনো এই যেখানটায় এসেছি এখানে কোনো পুকুরের মধ্যেই মাছ তোলা হচ্ছে না। যদি মাছ ধরা হতো তাহলে আপনাদেরকে সেই মাছ ধরার দৃশ্য দেখাতে পারতাম। তো আমি আপনাদেরকে আমাদের গ্রামে কার কার পুকুর রয়েছে সেই বিষয় সম্পর্কে ধারণা দিতেছি, কিন্তু আমাদের পুকুর রয়েছে কিনা সেটা আমি আপনাদের বলিনি। তো সামনের দিকে যে দেখা যাচ্ছে এই যে বাঁকা জায়গাটা, বন্দুকের নিচের অংশটুকুর মতো, এই বাঁকা জায়গাটা হচ্ছে আমাদের ছিল, এখন আর নেই। কিছুদিন আগে, মোটামুটি 2 বছর আগে লকডাউন যখন ছিল করোনার মহামারীর, ঠিক সেই সময় আমাদের আর্থিক অবস্থা একেবারে নিচে নেমে যায়। সেই আর্থিক অবস্থা থেকে আমরা উঠতে পারতেছিলাম না, সেই অভাবের দরুন আমরা এই পুকুরটাকে বিক্রি করতে বাধ্য হই। প্রিয় দর্শক, আমরা ভিডিও করতে করতে আমরা দেখতে পাচ্ছি একটা পুকুর পাড়ের মধ্যে কলা রয়েছে। তো কলার মধ্যে এখানে পাকা কলাও রয়েছে, পাখি খাইছে। তো আমরা কলা তুলবো না, মন যাচ্ছিল কলা তুলে আমরা খাই, কিন্তু তুলবো না, কারণ যখন কলার মালিক আমাদের ভিডিও দেখবে তখন হয়তো বিষয়টা খারাপ লাগবে। তো প্রিয় দর্শক, আমরা প্রায় ওই সাইডের পুকুরগুলোতে ভিডিও রেকর্ড করতে করতে এই জায়গাটা এসে পৌঁছালাম।
মাঠ দিয়ে যে রাস্তাটা একেবারে ধোয়া বিশুয়ার মাঠের মধ্য দিয়ে বালিয়ারাই প্রবেশ করেছে, এই দিক দিয়ে একেবারে ওই দিক দিয়ে সোজা বালিয়ারার দিকে প্রবেশ করেছে। এই রাস্তার মধ্যে আমরা এখন আছি। তো এই দিকে পুকুর হওয়ার একটা বিশেষ কারণ আছে। কেন আমাদের গ্রামে এত পুকুর হলো তার একটা বিশেষ এবং যৌক্তিক কারণ রয়েছে। এবং আমাদের মনুষ্য জাতির, আমাদের গ্রামের যে লোক রয়েছে, আমাদেরই নিজেদের ভুলের কারণে আজকে আমাদেরকে আমাদের খেতি সম্পন্ন যে জমিগুলো, যেই জমিগুলোতে আমরা ধান চাষ কিংবা আরও অন্য কিছু চাষ করতে পারতাম, সেই জমিগুলোতে আমরা না চাইতেও আমাদেরকে পুকুর বানাতে হয়েছে। কারণ এই জমিগুলোর যে জল নিকাশের ব্যবস্থা নেই বলাই চলে। কারণ যদি পুকুর খনন করা না হয় তারপরেও এই জমিগুলোতে কোনো ফসল হতো না। কারণ সারা বছর জমিগুলোতে জল জমে থাকে, অকারণে জল জমে থাকে, কারণ জল বেরোনোর কোনো রাস্তাই নেই। তারপরে এই রাস্তার এই সাইডে এই পুরো এলাকাটার যে জমিগুলো আছে, এই জমিগুলো ঠিক একই রকম অবস্থা। তারপরেও এই জমিগুলোতে বছরে একবার ফসল হয়, আরেকবার এখন যে ফসলটা হচ্ছে, এই যে বর্ষাকালীন ফসল, এই ফসলটা একেবারে হওয়ার চান্স অনেক কম, কোনোবার হয় কোনোবার নষ্ট হয়ে যায়। আর তারপরে যেটা শীতকালের পরে যে ফসলটা লাগানো হয়, সেই বিল ডাঙা হওয়ার পরে সেই ধানটা মোটামুটি হয়। তো প্রিয় দর্শক, এই পার্টের মধ্যে যে পুকুরগুলো রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে ছলুয়া বিল। নামটা শুনে হয়তো আপনাদের হাসি লাগতে পারে। তো এই নামগুলো কে কবে রাখছে, যুগে যুগে এই নামগুলো চলে আসছে। আমি আগেই বললাম, কোনো খ্যাতিমান কোনো ব্যক্তি, কোনো নামী ব্যক্তি ছিল হয়তো, তার নাম অনুসারে কিংবা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামগঞ্জের যে অদ্ভুত নামগুলো, এই নামগুলো রাখা হয়ে থাকে। আর এই দিকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, আমরা এখন যেখানে আছি তার ঠিক পূর্ব সাইডে যে পুকুরটা, এই পুকুরটার নাম হচ্ছে শামাকর। তো এটারও নাম কিভাবে হয়েছে তার কোনো ইতিহাস নেই। সেই একই ইতিহাস আমি বলবো যে গ্রামের কোনো প্রসিদ্ধ ব্যক্তি কিংবা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এই পুকুরের নামকরণ করা হয়ে থাকে। এরকম প্রত্যেকটা জায়গার এক আজীব নাম রয়েছে। সেই নাম সম্পর্কে আমি কোথাও কোনো ইতিহাস খুঁজেই পাইলাম না। তো আপনারা যদি জেনে থাকেন তো আমাদেরকে জানাবেন। এগুলো যত পুকুর দেখা যাচ্ছে সব নতুন পুকুর। এগুলো 2-4 বছর, 5 বছর, 10 বছর হয়েছে এই পুকুরগুলো খনন করার, খুব একটা বেশি দিন হয়নি। প্রিয় দর্শক, আমাদের গ্রামে বিশেষ করে যে ধরনের মাছ চাষ করা হয়, যেরকম রুই, কাতলা, তেলাপিয়া, গ্লাস কার্প, এই টাইপের যে মাছগুলো রয়েছে, ক্রস বিট করে যে মাছগুলোকে তৈরি করা হয়েছে, এই ধরনের মাছগুলো বিশেষ করে চাষ করা হয়ে থাকে। আর আমাদের গ্রামের একমাত্র একটাই পুকুর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই পুকুরের মধ্যে হচ্ছে কই মাছ এবং শিঙ্গি মাছের চাষ করা হয়ে থাকে, হাইব্রিড কই এবং শিঙ্গি মাছ। আপনারা যদি আমাদের গ্রামে এসে পুকুর পাড়ে বসে পুকুরের জলের সাথে আকাশের সাদা নীল মিলনের যে খেলা, তার সাথে শীতল বাতাস অনুভব করতে চান, তাহলে আমাদের গ্রামে অবশ্যই আসবেন। আপনাদেরকে সকলকে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আমাদের গ্রামে এত পুকুর হওয়ার যে মেন কারণ, সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা না থাকা। আমাদের গ্রামের পূর্ব দিকের মাঠের যেটা সমস্যা, তো আমাদের গ্রামে মোটামুটিভাবে 1994 সালে বামফ্রন্ট সরকারের তত্ত্বাবধানে এই গ্রামের পূর্ব দিকের মাঠের জল নিকাশি ব্যবস্থাকে সঠিক করার এক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুকুর রয়েছে, এই পুকুর পাড়ের যে গাছ দেখা যাচ্ছে, গাছগুলোর ঠিক ধার দিয়ে একটা ক্যানেল টাইপের ড্রেন খনন করা হয়েছিল। যেই ড্রেনটা এই দিক থেকে দিয়ে সামনের দিক দিয়ে যে পুকুরগুলো দিয়ে আমরা হেঁটে আসলাম, ছলুয়া বিল, যে নামটা আমি আপনাদেরকে শোনালাম, সেই দিক দিয়ে জলটা গিয়ে সামনে পোকম্বা বলে গ্রাম আছে, সেই পোকম্বা গ্রামের প্রবেশ করার আগ মুহূর্তে একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজ দিয়ে জলটা আমাদের পশ্চিমের গ্রাম শিয়ালতর গ্রামের ঠিক পশ্চিম পাড়েই, পশ্চিম সাইডের লাগানো নদী নাগর নদী, সেই নাগর নদীতে জলটাকে নিষ্কাশিত করার একটা প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 1994 সালে বামফ্রন্ট সরকারের তত্ত্বাবধানে। কিন্তু আমাদের গ্রাম তথা এলাকাবাসীর কিছু আচরণের কারণে সেই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আবার মোটামুটিভাবে 2004 কিংবা 3 এরকম একটা তারিখ সময় আমি যেটুকু জানতে পারলাম, পুনরায় কংগ্রেস সরকারের তত্ত্বাবধানে আবার সেই প্রকল্পটাকে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ঠিক সেই রকম 1994 সালের সমস্যার মতোই 2003 তথা 4 সালেও সমস্যার সম্মুখীন হয়। পরে আবার সেই প্রকল্পটা কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাতে আজকে আমাদের গ্রামের মানুষের এই ভোগান্তি, তার কারণেই সমস্ত জমিগুলোকে পুকুরে রূপান্তরিত করা হয়েছে। তো যারা যারা আমাদের গ্রামের এই সুন্দর মনোরম পুকুরের পাড়ে বসে পরিবেশের সাথে নিজেকে বিলীন করতে চান, খুব শীঘ্রই আমাদের গ্রামে আসবেন। আমাদের গ্রামের এই শান্ত মনোরম ধোয়াবিশ্বর গ্রামের পরিবেশের সাথে নিজেকে মিলিয়ে একটু আনন্দ উপভোগ করে যাবেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ। আর আপনাদের কার কার গ্রামগুলো কীরকম, কার গ্রামে কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে, সুনাম খ্যাতিসম্পন্ন বৈশিষ্ট্য, কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট, লাইক, এবং চ্যানেলটাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয়টা সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। ইউটিউব যারা দেখছেন, ইউটিউব চ্যানেল আমার খাব্বু 69 এবং আমার ফেসবুকের মধ্যে হজরত খাব্বাব ইয়া নিক নেম খাব্বু বলে সার্চ করলেই আপনারা আমার পেজের মধ্যে প্রবেশ করবেন। টাটা, বাই বাই।